ঘ 18 ঘ। আচ্ছা, আমি অ্যাসিড মিশ্রিত পানির মধ্যে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 3 মিনিট 3 সেকেন্ড চালনা করলে কত পরিমাণ পানি বিয়োজিত হবে? আচ্ছা, তো পানি উপরে 4H প্লাস এর কথা না? হ্যাঁ, ওটা এখন গুণ করে করে দেবো আর কি। 4H প্লাস তো আলটিমেটলি যেটা থাকে যে 4H প্লাস 4OH মাইনাস 4H প্লাস আর 4OH মাইনাস তো বেসিক্যালি 4H2O, তাই না? আমি একবারে 4H2O লিখে দিলাম। 4H2O থেকে আমি পাই 2H2 প্লাস O2 প্লাস 2H2O অথবা 2H2 থেকে 2H2 প্লাস O2। আচ্ছা, এই রিঅ্যাকশন একটু পরে কাজে লাগাচ্ছি, থাকে এটা এখানে। এবার কই জানি 10 অ্যাম্পিয়ার কারেন্ট 3 মিনিট 3 সেকেন্ড, এখানে কিউ এর ভ্যালু কত? 3 মিনিট 13 সেকেন্ড মানে হচ্ছে 193 সেকেন্ড। 1930। এরকম একটা ম্যাথ কি আমরা করছি কিনা দাঁড়াও দেখি তো। তোমার হচ্ছে এরকম একটা ম্যাথ ওই ম্যাথটাতে আগে আমরা হাইড্রোজেন আর অক্সিজেনের অ্যামাউন্টটা বের করে নিয়েছিলাম। এখানে তো ফার্স্ট কোয়েশ্চেনটাই হচ্ছে ওয়াটারের এটা বের করতে। ও আচ্ছা, হাইড্রোজেনের অ্যামাউন্ট যত মোল, ওয়াটারও তো তত মোল, তো ওইটা তো আসলে প্রবলেম হবে না খুব একটা। মানে এই যে কোয়েশ্চেনটা দিলাম 18 ঘ, ওইখানে পরে বলেছে যে ভলিউম অফ হাইড্রোজেন গ্যাস এন্ড অক্সিজেন গ্যাস, আগে বলেছে যে ওয়াটারেরটা বের করতে। আচ্ছা ঠিক আছে, আমরা আগে ওয়াটার একসাথে না, আগে ওয়াটারটা বের করা যাবে, সমস্যা নাই। আচ্ছা, কত পরিমাণ পানি বিয়োজিত হয়েছে, আমাকে কত পরিমাণ ম্যাথ জানতে চাচ্ছে আর কি, সহজ কথা। তো এখানে আমি এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে 4 ফ্যারাডে কারেন্ট দিয়ে 4 ফ্যারাডে চার্জ দিয়ে আমি পাই হচ্ছে 2 মোল পানি বা 36 গ্রাম ওয়াটার পাচ্ছি, তাই না? তাহলে তুমি চিন্তা করবে একে কত আর 1930-তে কত, একটু ক্যালকুলেট করে দেখো তো। হ্যাঁ, 4 ফ্যারাডে ইলেকট্রিসিটিতে যে 4 ফ্যারাডে মানে 4টা ইলেকট্রনে আমি 4 অণু পাচ্ছি, হ্যাঁ। তো 4 ফ্যারাডে দিয়ে কি আমি এক মোল পানি পাবো না বা 2 মোল পানি পাবো না? সো 4 ফ্যারাডে দিয়ে আমি 2 মোল পাচ্ছি, 2 মোল মানে হচ্ছে 36 গ্রাম পানি। তাহলে 1 কুলম চার্জ দিয়ে কত পাবো? আর এই যে আমার যে 1930 আসছে, 1930 কুলম দিয়ে কত চার্জ পাবো? তাহলে পানিটা চলে আসলো। এরপরে এটা এই যে 1 আমার চলে আসলো বইতে এখন। দেওয়া পানি হচ্ছে 0.36। তাই, এই যে 1 সেটা কোনটা? তাহলে আমার বই আনসার ভুল মনে হয়। তাহলে মিলবে। তাহলে মিলবে। আচ্ছা, এখান থেকে আমি আর কিছু করার চেষ্টা করি। 19 এর এ আর বিটা একটু করে দেবেন। 19 গোল্ড লবণের দ্রবণ অরাম। আচ্ছা, 2.67 যে পরিমাণ তড়িৎ দেওয়া হয়,
তাহলে এটার কারেন্ট সমান এটার কারেন্ট ধরে করা যেত হোপফুলি। সো আমরা ইকুয়েশন এক লাইনে ইকুয়েশন লিখে ফেলি যে W ইকুয়াল টু ZQ দুইটাই তো সমান। ও না, এটা হচ্ছে 2.6267 একই পরিমাণ তড়িৎ। তাহলে আমি এই লাইনটা লিখতে পারি W1/Z1 ইকুয়াল টু W2/Z2। হ্যাঁ, এটা ভালো লেখা। আচ্ছা, এরপর 197, সরি 197 কেন দিলাম, 2.6267 এটা আসলে 196.96 ইউজুয়ালি পারফেক্টলি। আচ্ছা 197 দিচ্ছে, সমস্যা নেই, 197 দিয়েই করবো আমরা। আর গোল্ডের চার্জ তো হচ্ছে 3, এটা তো আমরা এটা একটু মুখস্থ ব্যাপার যে গোল্ডের চার্জ হচ্ছে 3। তাহলে আমি এখানে লিখবো RT NF 3F, আর এখানে লিখবো কি 1.26 63. আচ্ছা 63 দিচ্ছে, আচ্ছা ঠিক আছে 63 তাহলে বাই 12। আচ্ছা আচ্ছা আমরা বের করবো কি অ্যাকচুয়ালি, দেখি তো গোল্ডের জারণ সংখ্যা। ওকে সরি, তাহলে আমরা এখানে এটাকে 3 বাদ দিয়ে আমরা এখানে বসাই দিই হচ্ছে n, যেহেতু আমাকে n এর ভ্যালুটাই বের করতে বলতেছে, বা x। দেখো তো x এর ভ্যালু কত আসে। এটা একটা গোল্ডের সলিউশন, AuN+, n এর ভ্যালুটা বলে নাই কোশ্চেনে, পরে আমরা বের করছি 3। আর একটা সলিউশন হচ্ছে কপার 2+, সালফেটের হইতে পারে, অন্য কিছু হইতে পারে। তো এখানে যদি আমি চার্জ দেই তাহলে করবে কি, এটা হবে গোল্ডের কেসে। আর কপারের কেসে কি হবে, দুটো ইলেকট্রন কপার হবে। সো এটাই আর কি। তো এই রিয়াকশনটা যে ঘটতেছে, তার কপারের জন্য রিয়াকশনটা কি হবে, কপারের অ্যামাউন্টের পরিমাণ হচ্ছে কপারের জেড, কপারের কিউ, আর কিউটা সেম। আর গোল্ডের জন্য কি হবে, এটা হলো গোল্ড, জেড অফ গোল্ড ইন্টু কিউ। কিউ কিন্তু দুজনেরই সমান। কেন দুজনেরই সমান বলছে, একই পরিমাণ সেম অ্যামাউন্ট অফ চার্জ ফ্লো হবে। তো এই জন্য আমি বলতে পারি WG/ZG আর W1/Z1 ইকুয়াল টু W2/Z2। আরেকটা আছে 4.21 এর A। আচ্ছা এটা না ভাইয়া, হ্যাঁ ভাইয়া। আচ্ছা নিকেল ভাইয়া, হচ্ছে। এটাতে ফার্স্টে N equals to CV দিয়ে মোল নাম্বারটা বের করলাম, হুম, পরে 58.7 গ্রাম আসে। আচ্ছা মানে এরপরে নর্মাল নিয়মে বের করে আবার যদি এটা আনি আমরা কনসেন্ট্রেশনটা বের করি, এই আনসারটা আসে না। আচ্ছা দেখি এত কষ্ট কি করব আমরা আসলে, দেখি দাঁড়াও। হুম
আচ্ছা n1 এর ভ্যালু পাইলাম আমরা, ঠিক আছে। এখন দেখি কিউ কত। কিউ হচ্ছে 3.7 ইন্টু 6, আচ্ছা 37 ইন্টু 6, 37 ইন্টু 5 হচ্ছে 135, দেন হচ্ছে আর ওই 350 100, তাহলে হচ্ছে 22, হ্যাঁ 220 আসে, 222 আসে। আচ্ছা থাকলো এটা। ও না সরি, এটা তো আমার কাহিনী আছে, এটা তো ইয়াতে নিতে হবে, কি বলে চার্জে নিতে হবে। কিউ ইকুয়াল টু তাহলে 3.7 ইন্টু 6 ইন্টু 36, দেখো তো ভাই এটা কত আসে। 79920. 79920 এই যে 2, দেখো তো কত আসে ভাই। জেড এর ভ্যালু তো বুঝছো কেমনে বের করবা, নিকেলের 58.7 বাই 2 ইন্টু 24.30727. 24.307। আচ্ছা এত গ্রাম নিকেল, তোমরা তো এখানে নিকেলেরটা ধরছো, তার মানে এখন নিকেলের ম্যাচ দিয়ে ডিভাইড করো, মানে এই সংখ্যাটাকে মোলে নিয়ে যাও আর কি। ভাই 0.414 আসে। 0.414, এটাকে আবার 0.5 দিয়ে ভাগ করা লাগবে না? ভলিউমের জন্য। আচ্ছা এটা তো আমরা একটু পরে যাই, একটা কাজ করতে পারি, দাঁড়াও দেখি। তোমরা ডেল নতুন যে ডেল এনটা কত, দেখো ডেল এন মানে হচ্ছে n1 মাইনাস n2, আর আলটিমেট যে কনসেন্ট্রেশন এটা হচ্ছে ডেল এন বাই 0.5। ভাই এখানে ডেল এনটা কেন হলো? ডেল এন বলতে ভাই মানে এই যে এন টু এর যে পরিমাণটা সেটা তো হচ্ছে ক্যাথোডে চলে যাবে, তাহলে সলিউশনে বাকি থাকবে কি, আগে যতটুকু ছিল মাইনাস ক্যাথোডে যতটুকু চলে গেল। আচ্ছা, হ্যাঁ ভাই আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা আরো ইজিয়ার হইতো, হ্যাঁ ঠিক আছে, এটাই এটাই আসলে ভালো আরো বলছো। তো তুমি এভাবেই করো যে n2 ইকুয়াল টু w বাই m ইকুয়াল টু হচ্ছে ওয়েট, হ্যাঁ ঠিক আছে, w ইকুয়াল টু জেড কিউ, তো তাহলে এখানে nf থাকবে, এটাই তো বলছো তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে আরো বেটার হবে। জি ভাই আনসারটা আসছে। হ্যাঁ ভাই, সলিউশনে ইনিশিয়ালি ছিল কিছু অ্যামাউন্ট, এটা ছিল সলিউশনে ইনিশিয়ালি 1 মোল ছিল। এরপর আমরা যে ডাব্লিউটা বের করি, ডাব্লিউটা আসলে কি ছিল মনে আছে, ক্যাথোডে কতটুকু জমা হচ্ছে। তো সলিউশন থেকে যখন ক্যাথোডে চলে গেল তখন সলিউশনের থেকে গেল কতটুকু, যতটুকু ছিল মাইনাস যতটুকু চলে গেল। প্র্যাকটিস করতে দেই 4.
25 এর বি নাম্বারটা, এটা একটু ট্রাই করে দেখো। এইটা কিন্তু এটা একটা ক্রিয়েটিভের একটা মেজর পোর্শন আমাদের এটা এই টপিকের মধ্যেই শিখছে, এগুলো আমরা ম্যাথগুলো একটু ক্লিয়ারলি করার চেষ্টা করব। ঠিক আছে, ট্রাই করো। মাহিন আসছে? হ্যাঁ, জি ভাই, আসছে একটু। বদরুল তাহমিদ আসছে? হ্যাঁ, জি জি ভাই। ভাই, আসছে। আচ্ছা আচ্ছা, এবার তাহলে আমরা যেটা কনসেপ্টটা ক্লিয়ার করলাম, এটা এই যে এটা শিখলাম তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা, এটা জানি। আর ফ্যারাডের ফার্স্ট তো ইউজ করে আমরা এখন ইলেকট্রোলাইটের অ্যামাউন্ট বের করতে পারি। অ্যামাউন্টটা মানে কি, ডাব্লিউ এর ভ্যালুটা বের করতে পারি। এটা ক্লিয়ার হইলো, এটা ক্লিয়ার হইলো। এরপর যে টপিকটা, এটা হচ্ছে অক্সিডেশন হাফ রিঅ্যাকশন, রিডাকশন হাফ রিঅ্যাকশন, আর সেল পটেনশিয়াল, থার্ড টপিক যেটা। এবার কই গেল? অক্সিডেশন হাফ, রিডাকশন হাফ। আচ্ছা, আমরা শুরু করব এটা হচ্ছে আমাদের থার্ড টপিক, যেটা জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, তড়িৎদ্বার বিভাগ। জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, এই টপিকটাতে আসছে। আচ্ছা, এটা আমাদের মোটামুটি জানা জিনিস। জারণ অর্ধ বিক্রিয়া মানে যেখানে অক্সিডেশন ইলেকট্রন ছেড়ে দেয়, বিজারণ অর্ধ বিক্রিয়া মানে যেখানে ইলেকট্রন গ্রহণ, যেখানে ইলেকট্রন গ্রহণ করে, সেটাকে আমরা বিজারণ অর্ধ বিক্রিয়া, রিডাকশন হাফ বলি। অক্সিডেশন হাফ আর রিডাকশন হাফ। আচ্ছা, এখন এখানে আমরা, এটা তো আমাদের জানা জিনিস ছিল, অক্সিডেশন মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া, রিডাকশন মানে ইলেকট্রন একসেপ্ট করা। এটা নিয়ে তো আসলে কোনো প্রবলেম নাই। এটার আমরা এখন সেল রিপ্রেজেন্টেশনটা দেখার চেষ্টা করব। সেল রিপ্রেজেন্টেশন মানে কি, আমরা একটা এই যে কেমিক্যাল সেল, এইখানে জিনিসগুলো কিভাবে দেখাই। তার আগে আরেকটা কথা, যে আমাদের যে এই কি বলে ইলেকট্রোকেমিক্যাল সেলগুলো, সেটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল, আর একটা হচ্ছে গ্যালভানিক সেল। আমরা এতক্ষণ যা যা কিছু পড়ে আসছি, ফ্যারাডের লয়ের অ্যাপ্লিকেশন, ক্যাথোড, অ্যানোড, সবকিছু কিন্তু ছিল হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। একটু পর আমরা ঢুকবো হচ্ছে কেমিক্যাল সেলে, সরি গ্যালভানিক সেলে। তবে গ্যালভানিক সেলে ঢুকার আগে আমাদের কিছু সিকোয়েন্স মুখস্থ রাখতে হবে। সিকোয়েন্সের মধ্যে কি কি পড়ে? রিঅ্যাক্টিভিটি সিরিজ। এই যে সিকোয়েন্সটা, এটা হচ্ছে আমাদের একটু কষ্ট করে মুখস্থ করে ফেলতে হবে, এটা মুখস্থ করে ফেলতে হবে। তো এখানে যে এই রিঅ্যাক্টিভিটি সিরিজে যত উপরের দিকে, ধরো এই ক্যাটায়নের মধ্যে যে রিঅ্যাক্টিভিটি সিরিজে যত উপরের দিকে, তার পজিটিভ স্টেটে থাকার প্রবণতাটা সবচেয়ে বেশি। অথবা এটাকে অন্যভাবে বলা যায় যে যে যত নিচের দিকে, তার ইলেকট্রন একসেপ্ট করার প্রবণতা তত বেশি। আরেকবার বলি, রিঅ্যাক্টিভিটি সিরিজে যে যত উপরের দিকে, তার পজিটিভ অবস্থায় থাকার প্রবণতা তত বেশি। অথবা যে নিচের দিকে, তার ইলেকট্রন একসেপ্ট করার প্রবণতা তত বেশি। এজন্যই কোন একটা সলিউশনে, ধরো এই ক্যাথোডে যদি সোডিয়াম আয়নও থাকে, H+ আয়নও থাকে, তাহলে H+ হচ্ছে আগে ক্যাথোডে যায়। কারণ কি? কারণ সে রিঅ্যাক্টিভিটি সিরিজে নিচের দিকে, আর সোডিয়াম হচ্ছে রিঅ্যাক্টিভিটি সিরিজে উপরের দিকে।
দ্যাটস ওয়াই H প্লাস ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করে H2 তে কনভার্ট হয়ে যায়। তাহলে যদি মোর দেন ওয়ান আয়ন থাকে, কে আসলে ক্যাথোডে যাবে, কে যাবে না, এটা বোঝার জন্য আমার এই সিরিজটা মুখস্থ রাখতে হবে। তো এই সিরিজ মুখস্থ রাখার জন্য অনেক ক্রিঞ্জি টাইপ মেথড আছে, ক্রিঞ্জি টাইপ ফর্মুলা আর কি, এটা অনেকে মনে রাখে। যেমন একটা হচ্ছে কে কি জানি, কে কে না কে ম্যাগাইভার এলো, যেন ফিরে সোনা পাবে হায় কুলাঙ্গার, এখানে এই জি আছে মাঝখানে, কুলাঙ্গার হাজি আজ পিটাবে আমায়, এরকম উইয়ার্ড টাইপ কিছু। তোমরা যেভাবে ইচ্ছা মনে রাখতে পারো, বাট সিরিজটা মুখস্থ রাখা লাগবে আর কি। আদারওয়াইজ দুইটার মধ্যে বোঝা যাবে না যে কোনটা আসলে এখানে ক্যাথোডে যাবে কোনটা যাবে না। সেম গোস টু অ্যানায়ন। অ্যানায়নের মধ্যে যেটা নিচের দিকে থাকবে সেটা হচ্ছে আগে অ্যানোডে যাবে, আর যে উপরের দিকে থাকবে তার হচ্ছে এই নেগেটিভ স্টেটে থাকার প্রবণতাটাই তত বেশি। আচ্ছা, ব্যাখ্যাটা একবার একটু রিডিং করো। এই যে এই ব্যাখ্যাটা, এটা একটা রিডিং পড়ো, দেখো তো বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। আর তোমাদের বই যদি খুঁজে পাও ইংলিশ ভার্সন ওখান থেকেই পড়ো, তাহলে হয়তো আরো ক্লিয়ারলি বুঝবা। কোনো প্রবলেম হয় তো, তাই না? আচ্ছা, এবার আর একটা কিছু কি, আচ্ছা এখানে আমরা দেখতেছি আমরা আসলে কি শিখতেছি, আমরা শিখতেছি যে কোনটা আগে অক্সিডাইজ হবে, কোনটা অগ্রাধিকার ভিত্তিতে, কোনটা প্রায়োরিটি পাবে, সেটা তিনটা শর্তের উপর ডিপেন্ড করে। এর মধ্যে প্রথম শর্তটা আমরা শিখলাম, যেটা হচ্ছে এই সিরিজে, রিঅ্যাক্টিভিটি সিরিজে কার পজিশন কত তার উপর ডিপেন্ড করে। সেকেন্ড যে কেসটা সেটা হচ্ছে সলিউশনে ক্যাটায়ন আর অ্যানায়নের কনসেন্ট্রেশনের কত, কনসেন্ট্রেশন যদি বেশি কনসেন্ট্রেশন কম, কার কনসেন্ট্রেশন বেশি কার কনসেন্ট্রেশন কম তার উপর ডিপেন্ড করে। তো এটা দেখো, এটা হচ্ছে আমাদের সেকেন্ডটা। এই যে এখানে দেখো যে এই কনসেন্ট্রেশনটা এখানে কার বেশি কার কম। এই আর থার্ড যেটা হচ্ছে নেচার অফ ইলেকট্রোড। তো ইলেকট্রোডের ন্যাচারের উপর কি ডিপেন্ড করে, আসলে কিছু কিছু ডেফিনেট ইলেকট্রোড কিছু কিছু এলিমেন্টকে প্রেফার করে। যেমন আমরা বলতেছিলাম যে হাইড্রোজেন আর যেমন হাইড্রোজেন আর সোডিয়াম যদি একসাথে থাকে, সোডিয়াম যেহেতু রিঅ্যাক্টিভিটি সিরিজে অনেক উপরে, হাইড্রোজেন নিচে, ডেফিনেটলি হাইড্রোজেনের আগে রিডিউসড হওয়ার কথা। কিন্তু যদি আমি সামহাও মার্কারি ইলেকট্রোড ব্যবহার করি, মার্কারি ইলেকট্রোড করে কি সোডিয়ামকে অনেক বেশি পছন্দ করে, তখন আর হাইড্রোজেন যায় না, তখন হাইড্রোজেনের বদলে সোডিয়ামটাই আগে চার্জ মুক্ত হয়ে যায়। তো এটা জাস্ট একটা এক্সাম্পল, এরকম একটা এক্সাম্পল মনে রাখলেই তোমাদের চলবে। যেটা করবা তোমাদের বই থেকে সেকেন্ড আর থার্ড প্যারাটা, মানে এই কনসেন্ট্রেশন অর ইফেক্ট আর ন্যাচার অফ ইলেকট্রোড, এই দুইটা প্যারা একবার একটু রিডিং করো, কোনো প্রবলেম হলে আমাকে। আচ্ছা, এই কেসগুলো আমরা একটু বলার চেষ্টা করি এখন। প্রথমটা Fe2+ আর Al3+, এর মধ্যে কোনটা আগে চার্জ মুক্ত হবে? আমি নিজে স্ক্রিনশট নিয়ে দিই। Fe2+ আর এর মধ্যে Al টা হচ্ছে উপরে, Fe টা হচ্ছে নিচে, Fe নিচে যেহেতু সো Fe হচ্ছে আগে চার্জ মুক্ত হবে। আচ্ছা, তারপর খ নম্বরে খ নম্বরে Cu2+, রাইট। গ নম্বরে রাইট। তারপর ঘ .1 মোলার কনসেন্ট্রেশন জলীয় দ্রবণে Cl- দুইটাই থাকে, বিদ্যুৎ বিশ্লেষণকালে কোনটা আগে চার্জ মুক্ত হবে। আচ্ছা, তো 0.1 তো খুব কম কনসেন্ট্রেশন অ্যাকচুয়ালি,
মানে 0.1 মোলার মানে এখানে NaCl এর পরিমাণটা Cl বা OH মাইনাস এর তুলনায় খুবই কম। তো খুবই কম এটা আমি কেমনে বুঝছি? 0.1 মোলার মানে কি আসলে 1 লিটারে 0.1 মোল আছে, তাই না? আর 1 লিটারে পানির কয় মোল আছে এটা কি বের করতে পারবা? দেখো তো এই কোশ্চেন থেকে না, এমনিতে 1 লিটারে পানির কত মোল থাকে? কেজি পার লিটার, তাই না? যদি ধরে নেওয়া হয় তাহলে 1 লিটারে থাকে কত? 1000 গ্রাম। 1000 গ্রাম মানে হচ্ছে 1000 বাই 18 মোল, তাই না? তাহলে চিন্তা করো এটার ভ্যালু আসছে 55 মতো। তাহলে 1 লিটারের মধ্যে পানির মোল সংখ্যা হচ্ছে 55 আর NaCl এর মোল সংখ্যা হচ্ছে 0.1। তার মানে কি OH মাইনাস এর কনসেন্ট্রেশন Cl মাইনাস এর তুলনায় অনেক বেশি না? আচ্ছা, এটা আমরা জাস্ট চেক করে নিলাম। এখন এমনিতেও কিন্তু OH মাইনাসটা রিঅ্যাক্টিভিটি সিরিজে নিচের দিকে, তাই না? তার মানে আলটিমেটলি আসলে OH মাইনাসটাই চার্জ মুক্ত হবে আগে। বুঝতে পারছো? বজরুল বুঝছো ভাইয়া? জি হ্যাঁ, এই ঘ নাম্বারটিটা আবার বুঝে দিবেন। হ্যাঁ হ্যাঁ, 1 লিটারে NaCl এর হচ্ছে 0.1 মোল আছে আর পানির আছে হচ্ছে 55.5 মোল। তাহলে চিন্তা করো OH মাইনাস এর কনসেন্ট্রেশন কি Cl মাইনাস এর তুলনায় অনেক বেশি না? হ্যাঁ, পানি 55.5 মোল কেন? ওই যে 1 লিটারে হচ্ছে 1 কেজি বা 1000 গ্রাম বা 1000 বাই 18 মোল। ও আচ্ছা, হ্যাঁ ভাই। আচ্ছা ভাইয়া, উপরে এবার লেখাটা যে লেখা ছিল যে ক্লোরিন নাকি ডিসচার্জ হবে, উপরে কোন জায়গাতে? ওই যে ভাই ডেসক্রিপশন গুলো দাঁড়াও দেখি তো। 2 নাম্বার। ও আচ্ছা আচ্ছা, সরি একটু ভুল করলাম আমি। 10⁻⁻⁷ ও আমি তো এই ক্যালকুলেশনটা করি নাই। আচ্ছা সরি, একটু ভুল হয়েছে, আমি একটা ভুল অ্যাজাম্পশন করছি। ভুল অ্যাজাম্পশনটা কি ছিল যে আমি ধরছি H2 এর কনসেন্ট্রেশন যত OH মাইনাস এর কনসেন্ট্রেশনও তত। অ্যাকচুয়ালি তো তার না, তাই না? আমরা তো জানি হচ্ছে একটা বিশুদ্ধ পানিতে H প্লাস এর কনসেন্ট্রেশন 10⁻⁷, OH মাইনাস এর কনসেন্ট্রেশন 10⁻⁷, তাই না? তার মানে OH মাইনাস এর 10⁻⁷ আর Cl মাইনাস এর হচ্ছে 0.1। তো Cl মাইনাস এরটা অনেক বেশি, দ্যাটস ওয়াই হচ্ছে Cl মাইনাস এরটা, Cl মাইনাস হচ্ছে আগেই হবে। আমি একটু ভুল অ্যাজাম্পশন যেটা ছিল আমার, সেটা আমি ধরছি যে H2 এর কনসেন্ট্রেশন 55.5 মোলার, ঠিক আছে, বাট এই H2 সবাই আসলে H প্লাস আর OH মাইনাস এ কনভার্টেড হয় না। জি তো ভাই। H প্লাস আর OH মাইনাস যেহেতু কনভার্টেড হয় না, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের OH মাইনাস শুধু ধরতে হবে এবং ভ্যালুটা তো আসবে। এবার আসি, হ্যাঁ বাকি কেসগুলো শেষ করি। আমরা ও নাম্বারটা দেখো একটু। সো লঘু দ্রবণ মানে আমি ধরে নিচ্ছি PB2+ এর কনসেন্ট্রেশনটা অনেক কম। তাই যদিও পিবিটা সিরিজে হাইড্রোজেনের চেয়ে নিচে, আমি এখানে বলবো আচ্ছা না, পিবি তো সিরিজে হাইড্রোজেনের উপরে, হাইড্রোজেনটা নিচে। ও তাহলে তো হাইড্রোজেন এমনি আগে চার্জ মুক্ত হবে, এটা তো আসলে কোনো কোয়েশ্চেন নাই, কজ হাইড্রোজেনের এমনি কনসেন্ট্রেশন এখানে হাইড্রোজেনের কনসেন্ট্রেশনও বেশি, আবার হাইড্রোজেন সিরিজেও নিচে, তো এখানে আর কোনো কোয়েশ্চেন নাই। আর চ নাম্বারে গাঢ় NaCl এর দ্রবণ, এখানে ক্যাথোডে মার্কারি ইউজ করা হইলো, তাহলে কোথায় কি পাওয়া যাবে?
ক্যাথোডে কি পাওয়া যাবে, অ্যানোডে কি পাওয়া যাবে? ভাইয়া সোডিয়াম আর ক্লোরাইড। হ্যাঁ, সোডিয়াম আর ক্লোরিন, অ্যানোডে ক্লোরিন আর ক্যাথোডে সোডিয়াম পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, এমসিকিউ এর জন্য এগুলো একটু পড়ার লাগবে, কোনটায় কি ইউজ করা হয়। এটা একবার জাস্ট বই একবার একটু রিডিং করে নাও বই থেকে। এমসিকিউ এর জন্য এগুলো লাগবে, ইউজ অফ ইলেকট্রোলাইসিস। রিডিং পড়া হলে আমাকে একটু জানাও। অ্যাকুয়ার সলিউশনে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বানানো হয়। মেল্টেড ক্যালসিয়াম ক্লোরাইড আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিয়ে ক্যালসিয়াম ধাতু আর ম্যাগনেসিয়াম ধাতু পাওয়া যায়। অ্যালুমিনিয়াম পাওয়ার জন্য আমাদের বক্সাইট ইউজ করতে হয়। আর ইলেকট্রোপ্লেটিং, এখানে দুইটা জিনিস ইলেকট্রোপ্লেটিং এর জন্য কি কি ইলেকট্রোপ্লেটিং জিনিসটা এটাতে একটু পরে আসতেছি। আচ্ছা বলে দেই এখনই। ইলেকট্রোপ্লেটিং মানে হচ্ছে যে কোনো একটা ঘড়ি, চেইন বা দামি কিছু বা লোহার কিছু মনে করো, এখন লোহা তো বাতাসের সাথে বিক্রিয়া করবে, লোহা তো খুব ভালো জিনিস না, তার উপর আমি এমন কিছু একটা লেয়ার দিয়ে দিব যাতে লোহাটা বাতাসের সাথে বিক্রিয়া করে রাস্ট ফর্মেশন করতে না পারে। তো এই জন্য তার উপর বিভিন্ন জিনিসের লেয়ার দেওয়া হয়। লেয়ার গুলো কিসের কিসের হয়? ইউজুয়ালি নিকেলের হয়, ক্রোমিয়ামের হয়, মাঝে মাঝে জিঙ্কেরও হয়। দেখবা যে হাতে যে মাঝে মাঝে ঘড়ি পরে সাদা গুলা ওই চকচক করে চেইন টাইপের, ওখানে মাঝে মাঝে জিঙ্কেরও লেয়ার দেওয়া হয়। তো কোন কেসে কি ইউজ করা হয় এটা এমসিকিউতে মাঝে মাঝে চলে আসে। সো ইউজ অফ ইলেকট্রোলাইসিস এর ইন্ডাস্ট্রিটা আমরা পড়ে রাখবো। আচ্ছা, এরপরে আচ্ছা এই সিকোয়েন্সটা আমরা মনে হয় পড়ছি, এই যে লিখে রাখছো দেখো, ফর্মুলাটা কে না কে ম্যাগাইভার এলো যেন ফিরে, সোনা পাবে হায় গুলাঙ্গার হাজিয়াস পিটাবে আমায়। এটা একটা মনে রাখার সিকোয়েন্স যেটা তুমি বুঝতে পারো কে কাকে রিপ্লেস করতে পারবে। তো এর মধ্যে আবার ডিভিশন আছে। এই যে প্রথম কয়েকটা এরা হচ্ছে নর্মাল পানি থেকেই হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারে, দেখো হাইড্রোজেনকে রিপ্লেস করে দিচ্ছে, হাইড্রোজেনকে রিপ্লেস করে দিচ্ছে পানি থেকে। এরপর এরা হচ্ছে পানি থেকে পারে না, বাট স্টিম থেকে, স্টিম যেহেতু একটু বেশি রিঅ্যাক্টিভ, স্টিম থেকে হাইড্রোজেনকে রিপ্লেস করে দিতে পারে। এরপর এরা হচ্ছে পানি বা স্টিম থেকে পারে না, এরা হচ্ছে এসিড থেকে রিপ্লেস করে দিতে পারে। আর যেগুলো হাইড্রোজেনের নিচে, স্বাভাবিকভাবেই সে কোনো কিছু থেকেই হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারে না। আচ্ছা, তো এটা তোমাদের একটু মুখস্থ রাখতে হবে, কে হাইড্রোজেনকে কিভাবে রিপ্লেস করতে পারে, কোন জায়গা থেকে রিপ্লেস করতে পারে। আর অ্যানোনের কেসটা দেখো কি লেখছে, নাসা কবে ফাইল হয়, সেটা আমিও জানতাম না, যাই হোক। তো একটা হচ্ছে সিকোয়েন্স মনে রাখার সিকোয়েন্স, যে নাইট্রেট, সালফেট, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হাইড্রোক্সাইড, ঠিক আছে। তো এটার যে আমরা যে যে কথাগুলো বললাম সেটাই হচ্ছে এখানে লেখা, ইম্পর্টেন্স অফ রিঅ্যাক্টিভিটি সিরিজ। মানে আমরা আসলে রিঅ্যাক্টিভিটি সিরিজটা কেন মুখস্থ রাখবো, বা রিঅ্যাক্টিভিটি সিরিজ জানলে আমরা কি কি কাজ করতে পারবো, এটার একটা আইডিয়া এই 5-6টা পয়েন্টে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, এই পয়েন্টগুলা একবার একটু রিডিং করে দেখো তোমাদের বই থেকে। কোনো পয়েন্ট বুঝতে প্রবলেম হলে আমাকে একটু বলো। দেখতেছি যে এখন গ্যালভানিক সেলে কি করা হয়, দুইটা আলাদা আলাদা কন্টেইনার থাকে। হ্যাঁ, গ্যালভানিক সেলের মেইন মেকানিজমটা হচ্ছে এরকম যে এই কন্টেইনারে থাকে হচ্ছে যে কোনো একটা সলিউশন, এই কন্টেইনারে থাকে আরেকটা সলিউশন। আমি ফর এক্সাম্পল ধরে নিচ্ছি জিঙ্ক আর কপার, এটাই হচ্ছে মোস্ট কমন। তো এখানে থাকে জিঙ্ক 2+ এর সলিউশন, এখানে থাকে কপার 2+ এর সলিউশন, এটা হচ্ছে জিঙ্ক ইলেকট্রোড, এটা হচ্ছে কপার ইলেকট্রোড। তো হয় কি, এদেরকে যখন একটা তার দিয়ে কানেক্ট করা হয়, একটা তার দিয়ে যদি কানেক্ট করা হয়, যেহেতু জিঙ্ক রিঅ্যাক্টিভিটি সিরিজে কপারের উপরে, তার মানে জিঙ্কের পজিটিভ হওয়ার প্রবণতা কপার থেকে বেশি। দ্যাটস ওয়াই সে করে কি, ইলেকট্রনটাকে জিঙ্ক থেকে কপারের দিকে পাঠায় দেয়। ইলেকট্রন পাঠানো মানে কি, কারেন্ট ফ্লো হচ্ছে। তা আমি যদি চাই এখানে একটা বাল্ব লাগাই দিতে পারি, বাল্ব জানি কেমনে আঁকে, এমনি মনে একটা বাল্ব, বাল্ব লাগাই দিলাম। এই বাল্ব যদি এখানে আমি তার দিয়ে কানেক্ট করে এবং বাল্ব লাগাই দিই, বাল্বটা কিন্তু জ্বলে উঠবে। কারণ কি, জিঙ্ক থেকে কপারের দিকে ইলেকট্রন পাস হচ্ছে। তো ইলেকট্রন কেমনে পাস হচ্ছে, এই যে জিঙ্ক, এই যে ইলেকট্রোড, এখানে তো জিঙ্ক আছে তাই না, আর এই ইলেকট্রোডে কপার আছে। যখন কপারটা কপার 2+ এ কনভার্ট হয়ে যাবে, তখন সে কিন্তু আর ইলেকট্রোডে থাকতে পারবে না, তখন সে সলিউশনে চলে যাবে। সিমিলারলি
জিঙ্ক যখন জিঙ্ক সলিড না থেকে জিঙ্ক 2+ আয়ন হয়ে যাবে তখন কিন্তু সে আর ইলেকট্রোডে থাকতে পারবে না, সে চলে আসবে সলিউশনে। তো এই জিঙ্ক করে কি, এই ইলেকট্রোডে যে জিঙ্ক আছে সে করতেছে কি, দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ এ কনভার্ট হয়ে যাচ্ছে। যখন সে জিঙ্ক 2+ এ কনভার্ট হয়ে গেল তখন কি করবে, এই দুই 2+ আয়ন তো আর ইলেকট্রোডে থাকতে পারবে না, সে হচ্ছে সলিউশনে চলে আসবে। আর এই যে দুইটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে এই দুইটা হচ্ছে এদিক দিয়ে গিয়ে কপারের কাছে চলে আসছে। আচ্ছা, এখন কপার এই দুইটা ইলেকট্রন নিয়ে কি করবে, কপার তো এই জায়গাতে কপার ফরম্যাটে আছে। এই আশেপাশে যে কপার 2+ আয়ন সে করে কি, সে যখন দেখলো যে এক্সট্রা ইলেকট্রন আসতেছে, এই কপার সলিউশনের কপার 2+ আয়নটা এই ইলেকট্রন গুলা গ্রহণ করে কপার হয়ে যায়। এবং যখন সে কপার হয়ে গেল তখন কিন্তু সে আর সলিউশনে থাকতে পারবে না, সে সলিউশন থেকে ইলেকট্রোডে চলে আসলো। তার মানে জিঙ্ক ইলেকট্রোড ক্রমান্বয়ে ক্ষয় হচ্ছে আর কপার ইলেকট্রোড হচ্ছে বারবার মোটা হচ্ছে। আচ্ছা, পুরো মেকানিজমটা কি বুঝছো নাকি আরেকবার বলবো ভাইয়া? বুঝছি ভাইয়া। বুঝছি ভাইয়া। লবণ সেতুর কাজটা, লবণ সেতু কি করতেছে, এই যে জিঙ্ক যে কন্টিনিউয়াসলি নেগেটিভ পাঠায় দিচ্ছে, মানে কি এই ইলেকট্রোডটা কি হয়ে যাচ্ছে না, আর এই ইলেকট্রোডটাকে কন্টিনিউয়াসলি নেগেটিভ চার্জ হয়েছে। এই যে একটা ইলেকট্রোড, এই একটা ইলেকট্রোড, এটা হচ্ছে জিঙ্কের, এটা কপারের। তো জিঙ্ক যেহেতু রিঅ্যাক্টিভিটি সিরিজে কপারের থেকে উপরে, দ্যাটস ওয়াই হচ্ছে এখান থেকে এখানে যখন যাবে এই জায়গা দিয়ে ইলেকট্রন পাস হবে, যেহেতু জিঙ্কের পজিটিভ হওয়ার প্রবণতা কপারের চেয়ে বেশি, রিঅ্যাক্টিভিটি সিরিজে জিঙ্ক উপরে। তো জিঙ্ক যেহেতু ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, জিঙ্কের রিয়াকশনটা কিরকম, তাহলে জিঙ্ক কনভার্টেড হয়ে যাচ্ছে জিঙ্ক 2+ প্লাস 2e মাইনাস। এবং এই যে জিঙ্ক 2+ হয়ে যাচ্ছে, যখন সে প্লাস হয়ে যাচ্ছে তখন সে আর ইলেকট্রোডে থাকতে পারবে না, তখন সে চলে আসবে সলিউশনে। আচ্ছা, এই যে ইলেকট্রন পাস হলো হতো, এই যে এখানে আসলো, এই ইলেকট্রন গুলাকে দেখে কপার 2+ করবে কি, এই যে ইলেকট্রন গুলো একসেপ্ট করার চেষ্টা করবে। সো কপার 2+ ইলেকট্রনটা একসেপ্ট করে হয়ে যাবে কপারে। তাহলে সলিউশন থেকে কপার 2+ আয়ন গুলা ইলেকট্রন একসেপ্ট করে কপারে কনভার্ট হয়ে যাবে। তো আচ্ছা, আমরা আজানটা শেষ হলে কন্টিনিউ করতেছি ভাই। এখন এই জায়গাতে এখানে একটা সেল পটেনশিয়াল বা কোষ বিভব নামে একটা টার্ম আছে। তার আগে লবণ সেতুর কাজটা একটু বোঝার চেষ্টা করি। চিন্তা করো, বারবার জিঙ্ক থেকে ইলেকট্রন বের হয়ে যাচ্ছে, কপারে ইলেকট্রন জমা হচ্ছে, তার মানে কি এই কন্টেইনারটা অনেক বেশি পজিটিভলি চার্জড আর এই কন্টেইনারটা অনেক বেশি নেগেটিভলি চার্জড হয়ে যাচ্ছে না? এটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, যখন সে পজিটিভলি চার্জড হয়ে গেল, সে কিন্তু এই যে সে কন্টিনিউয়াসলি ইলেকট্রন সাপ্লাই দিচ্ছিল, পজিটিভলি চার্জ হয়ে যাওয়ার পর কিন্তু সে কিন্তু আর ইলেকট্রন সাপ্লাই দিতে চাবে না। আবার এ যখন নেগেটিভলি চার্জড হয়ে গেল, তার মানে কি সে কিন্তু আর ইলেকট্রন একসেপ্ট করতে চাবে না। তো এই কাহিনীর জন্য কি একসময় কারেন্ট ফ্লোটা বন্ধ হয়ে যাবে, কিন্তু আমরা তো চাই না যে কারেন্ট ফ্লোটা বন্ধ হোক। তাহলে কারেন্ট ফ্লো যাতে বন্ধ না হয় এজন্য আমরা কি করব, এজন্য হচ্ছে আমরা লবণ সেতু ইউজ করব। লবণ সেতুর কাজটা কি, লবণ সেতুর কাজ হচ্ছে এই যে চার্জের যে ইমব্যালেন্স হওয়া সেটাকে যাতে সে রক্ষা করতে পারে। মানে একজন যে এক্সট্রিমলি পজিটিভ চার্জ, একজনের এক্সট্রিমলি নেগেটিভ চার্জ হয়ে গেল, এই জিনিসটাকে সে ট্যাকেল দিতে পারে, এই পজিটিভ এক্সট্রিম পজিটিভ আর নেগেটিভ চার্জের প্রভাবটাকে সে দূরে সরায় ফেলতে পারে।
তো লবণ সেতু বা সল্ট ব্রিজ নিয়ে তোমাদের যেটা আসতে পারে 2 নম্বরের প্রশ্ন আসবে যে সল্ট ব্রিজের ভূমিকা কি। প্রথম কথা সল্ট ব্রিজ কি, সেকেন্ড কথা সল্ট ব্রিজের রোলটা কি একটা সেলে। যখনই আসুক তোমরা হচ্ছে এই 3টা পয়েন্ট লিখে দিবা শেষ, ফার্স্ট ডেফিনেশন এবং দেন হচ্ছে এই 3টা পয়েন্ট, একটু দিলেই হয়ে যাবে। আচ্ছা, এবার আসি সেল পটেনশিয়াল জিনিসটা কি। এই যে দেখো, এই যে হচ্ছে জিঙ্কের হাফ সেলটা, এটা হচ্ছে কপারের হাফ সেলটা। আমরা যখন ভোল্টমিটারের কাজটাই আসলে ভোল্টেজ মাপা, তাই না? ধরো ভোল্টমিটারের তো 2টা ইয়া থাকে, তোমরা ফিজিক্স ল্যাবে হয়তো দেখতে পারো, এরকম 2টা মাথার মতো থাকে। তুমি যেই 2টা প্রান্তে টাচ করাবা সেই 2টা প্রান্তের ভোল্টেজ কত বা ভোল্টেজ ডিফারেন্স কত তার মেজারমেন্টটা এই জায়গাতে দেখায়, তাই না? তো আমরা কিন্তু আসলে কোনো কিছুর ভোল্টেজ কখনোই বের করতে পারি না, আমরা যেটা করতে পারি 2টা জিনিসের ভোল্টেজ ডিফারেন্স বের করতে পারি। হ্যাঁ, সো এখানেও জিঙ্কের আর কপারের ভোল্টেজ ডিফারেন্সটা বের করা হচ্ছে এই জায়গাটাতে। তো জিঙ্কের মধ্যে এখানে একটা মাথা লাগানো হয়েছে, কপারের মধ্যে আরেকটা মাথা লাগানো হয়েছে, এবং দেখা গেল এখানে রিডিংটা হচ্ছে দেখো 1.1। সেখান থেকে আমরা বুঝতে পারলাম এই রিঅ্যাকশনটার সেল পটেনশিয়াল হচ্ছে 1.1 ভোল্ট। এই জিনিসটা কি সবার কাছে ক্লিয়ার নাকি আরেকবার বলবো? ভাই আরেকবার বলুন। এই যে ইলেকট্রোডটা, জিঙ্কের ইলেকট্রোড, সেখানে ভোল্টমিটারের একটা মাথা লাগাইছে, কপার ইলেকট্রোডে ভোল্টমিটারের আরেকটা মাথা লাগাইছে, মাথা যেটা দিয়ে মেজার করা হয় আর কি। তো তুমি যখন 2টা জায়গাতে ভোল্টমিটারের 2টা মাথা লাগাবা, তখন ভোল্টমিটারের স্ক্রিনে যে রিডিংটা দেখতে পারবা সেটা হচ্ছে ওই 2টা পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স। একটা পজিটিভ মাথা থাকে, একটা নেগেটিভ মাথা থাকে। তো এখানে পজিটিভ মাথা লাগাইছে, এখানে নেগেটিভ মাথা লাগাইছে, রেজাল্ট পাইছে হচ্ছে 1.1 ভোল্ট। যদি উল্টা করে লাগাইতো তাহলে এখানে রিডিং পাইতো -1.1 ভোল্ট। বুঝছো হ্যাঁ? আরেকবার বলবো? আচ্ছা আচ্ছা। মাহিন, তাহমিদ, তোমরা কি বুঝছো? বদরুদ? জি ভাই বুঝছি। আচ্ছা, মাহিন, তাহমিদ, তোমরা কি বুঝছো? পটেনশিয়াল, একটা সেলের সেল পটেনশিয়ালকে বিভিন্ন ফর্মুলা আছে, বিভিন্ন ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারি। ফর্মুলাগুলো কি কি? আচ্ছা, আমরা জানি অলওয়েজ অ্যানোডে অক্সিডেশন হয়, তাই না? তো এজন্য জি ভাই। সেল পটেনশিয়ালের ফর্মুলা হচ্ছে অ্যানোডের অক্সিডেশন পটেনশিয়াল প্লাস ক্যাথোডের রিডাকশন পটেনশিয়াল, 2টা যোগ করলে আমি ই সেল পাই। অ্যানোডে যেহেতু অক্সিডেশন হয় তাই অ্যানোডের অক্সিডেশন পটেনশিয়াল, ক্যাথোডে যেহেতু রিডাকশন হয় তাই ক্যাথোডের রিডাকশন পটেনশিয়াল যোগ করলে আমি ই সেল পাই। আচ্ছা, এবার একটা জিনিস একটু ইন্টারেস্টিং, সেটা হচ্ছে অ্যানোডের অক্সিডেশন পটেনশিয়াল যত হবে তার রিডাকশন পটেনশিয়াল এক্স্যাক্টলি তার অপোজিট হবে। অক্সিডেশন পটেনশিয়াল যত, রিডাকশন পটেনশিয়াল হচ্ছে এক্স্যাক্টলি তার নেগেটিভ ভ্যালুটা হবে। তাহলে এখানে দেখো, অ্যানোড অক্সিডেশনে রাখছে, বাট ক্যাথোড রিডাকশনের জায়গায় যখন ক্যাথোড অক্সিডেশন করে ফেললো তখন প্লাসের জায়গায় সাইনটা হয়ে গেল মাইনাস। আচ্ছা, এবার আরেকটা দেখি। এবার অ্যানোড অক্সিডেশন থেকে যখন অ্যানোড রিডাকশনে চলে গেল, আবার একটু দেখো এই ফর্মুলা থেকে আসতেছে কিন্তু আবার ক্যাথোড রিডাকশনের জায়গাতেই রাখলো, কিন্তু অ্যানোড অক্সিডেশনকে যখন অ্যানোড রিডাকশনে নিয়ে গেল তখন তার সাইনটা হয়ে গেল হচ্ছে নেগেটিভ। আমি 4টা ফর্মুলা একটু আরেকবার টেবিল আকারে দেখাই বা আলাদা দেখাই, দেখো বুঝতে সুবিধা হয় কিনা। ই নট সেল, প্রথমে আমরা জানি যে অ্যানোডে অক্সিডেশন হয় তাই এখানে অক্সিডেশন, আমরা জানি ক্যাথোডে রিডাকশন হয় তাই রিডাকশন দিলাম। এরপর বললাম অ্যানোডের অক্সিডেশন এর উল্টা হচ্ছে অ্যানোডের রিডাকশন, তাইলে কি করব?
এখানে অ্যানোড অক্সিডেশনের জায়গায় দিয়ে দিলাম মাইনাস ই অ্যানোড অফ রিডাকশন প্লাস ই ক্যাথোড রিডাকশন। আচ্ছা এবার কি করতে পারি, এটাকে এটার মতোই রাখলাম। এবার ক্যাথোডের অক্সিডেশন প্রিন্সিপাল যদি দিই তাহলে এখানে হয়ে যাবে মাইনাস। আচ্ছা আর কি করা যায়, অ্যানোডের অক্সিডেশন রাখলাম। এবার এখান থেকে আসতেছি আবার, আর এটাকে বানাই দিলাম হচ্ছে নেগেটিভ। এই চারটা ফর্মুলা যে কোনো ফর্মুলা আমার ইউজ করা লাগতে পারে, বাট আমি হোপফুলি আমার একটা মনে রাখলেই বাকিগুলো আমি অটোমেটিক্যালি বের করতে পারবো। তোমরা একটু দেখো তো এই এটা থেকে বাকি তিনটা কেমনে আসলো, তোমরা বুঝতেছো কিনা। আচ্ছা হ্যাঁ, প্রথম লাইন। আচ্ছা আমরা জানি অ্যানোডে অক্সিডেশন হয় আর ক্যাথোডে রিডাকশন হয়, হ্যাঁ। আচ্ছা আমি পরের পৃষ্ঠা লিখি, এই প্রিন্সিপালটা একটু মনে রাখবো আমরা। অ্যানোডের অক্সিডেশন জাস্ট অক্সিডেশনের জায়গায় যদি রিডাকশন হয় পজিটিভ থেকে সাইনটা নেগেটিভ হয়েছে। সেম গোজ টু ক্যাথোড। ধ্যান দিয়েন না, দরকার নেই, ঠিক আছে। একটু কি বুঝছো ভাইয়া? এই পৃষ্ঠাটা এখন দেখো তো, এই প্রত্যেকটা লাইন এখান থেকে দেখি একটু। প্রথমে ছিল অ্যানোডের অক্সিডেশন, এটাকে আমি অ্যানোডের অক্সিডেশন রাখলাম, বাট ক্যাথোডের রিডাকশন থেকে আচ্ছা অ্যানোডের অক্সিডেশন থেকে যখন অ্যানোডের রিডাকশনে যাব এখানে একটা নেগেটিভ সাইন চলে আসবে। এরপরে ক্যাথোডের রিডাকশন থেকে যখন ক্যাথোডের অক্সিডেশন এখানে একটা নেগেটিভ সাইন চলে আসলো। এরপর আবার এখান থেকে এখানে দেখি, এটাকে ঠিক রাখলাম, বাট এটা ক্যাথোডের রিডাকশন থেকে যখন ক্যাথোডের অক্সিডেশন আসলো একটা নেগেটিভ সাইন চলে আসলো। দেখো তো বুঝছো কিনা। জি ভাইয়া বুঝছি। দেখবো হচ্ছে সেল রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, সেল রিপ্রেজেন্টেশন মানে যে ঘটনাটা ঘটতেছে এটাকে ইলেকট্রোডের সাংকেতিক ভাষা কিভাবে লেখা হয়। যেমন আমরা জানি রিয়াকশন ঘটতেছে এখানে কি কি, জিঙ্ক হচ্ছে জিঙ্ক 2+ আর দুইটা ইলেকট্রনে কনভার্ট হচ্ছে, কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপারে কনভার্ট হচ্ছে, এটা তো আমরা জানি। এটা লেখা হয় হচ্ছে এই প্রসেসে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ আর এইভাবে লেখা হবে। কপারটা কিভাবে লেখা হবে, কপার 2+ থেকে কপার, মাঝখানে একটা দাগ দিয়ে এভাবে দাগটা এভাবে বাঁকা বাঁকিও হইতে পারে, দাগটা সোজা সোজিও হইতে পারে, কোনো সমস্যা নাই। আরেকটা এক্সাম্পল দেখি, এই যে এটা হচ্ছে মেইন পুরাটা একসাথে দেখো, জিঙ্ক থেকে জিঙ্ক সালফেট, কপার সালফেট থেকে কপার, মাঝখানে হচ্ছে একটা দাগ দিয়ে দিল। এটা হচ্ছে এই পুরা গ্যালভানিক সেলটার সেল রিপ্রেজেন্টেশন। এটা কি বোঝা যাচ্ছে ভাইয়া? দেখো তো ভাইয়া এই সোজা করে দাগ আর স্ল্যাশ এই দুইটার মধ্যে কি যেন এটা ডিফারেন্স ক্লাসে বলেছেন। ক্লাসে এইটার এই দুইটার ডিফারেন্স বলছিল না, একটা দাগ আর দুইটা দাগে, নাকি স্ল্যাশ আর সোজা দাগের ডিফারেন্স? একটা দাগ আর দুইটা দাগের ডিফারেন্স আছে। যদি দুইটা দাগ থাকে তার মানে হচ্ছে এখানে সল্ট ব্রিজ ইউজ করা হয়েছে। দিও না দিও না দিও না দিও না দিও না।
আর একটা দাগ থাকলে হচ্ছে এখানে মানে সল্ভ ব্রিজ নাই, এই জিনিসটা নাই। আর যদি সল্ভ ব্রিজ থাকে তার মানে হচ্ছে দুইটা দাগ আছে। আচ্ছা, তাহলে যে কোনো কিছু সেল রিপ্রেজেন্টেশন আমরা এভাবে লিখবো। এটা বুঝে গেল তো, তাই না? জি ভাই। আচ্ছা, এবার একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, যেখানে এগুলো তো হচ্ছে সলিড, যদি কোনো ইলেকট্রোডে গ্যাস পাওয়া যায়, হ্যাঁ, গ্যাস পাওয়া গেলে আমি সেটাকে কিভাবে কন্টেইন করব? যেমন হাইড্রোজেন ইলেকট্রোডে, এখানে হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে আমার প্লাটিনাম অথবা গোল্ড এমন কিছু নিষ্ক্রিয় কোনো একটা কিছুকে ইলেকট্রোড হিসেবে ইউজ করতে হবে। তার মানে যে হাইড্রোজেন ইলেকট্রোডে H+ ঠিক আছে সলিউশনে ছিল, তো হাইড্রোজেন যে কনভার্ট হইলো সে কোথায় থাকবে? হাইড্রোজেনটা কনভার্ট হবে কোথায় আসলে? হাইড্রোজেন তো একটা গ্যাস, হাইড্রোজেনের তো কোনো ইলেকট্রোড বানানো সম্ভব না। তো ইন দ্যাট, যেমন এই কেসে দেখো কপার সলিড পাওয়া যায়, কপারের ইলেকট্রোড বানানো হয়, জিঙ্ক সলিড জিঙ্কের ইলেকট্রোড বানানো হয়, বাট হাইড্রোজেনের তো কোনো ইলেকট্রোড বানানো পসিবল না। দ্যাটস ওয়াই হচ্ছে এখানে প্লাটিনাম বা গোল্ড এরকম টাইপের কোনো ইনার্ট গ্যাসকে ইউজ করা হয়। এটা কি বুঝতে পারছো? এবার রিয়েল প্রবলেম যেটা, এটা আচ্ছা এটা করতে নেই একটা, দেখো জাস্ট দেখো তো বোঝা যাচ্ছে কিনা 4.16টা, এটা কিন্তু 2 নাম্বারে লিখতে দেয় মাঝে মাঝে, যে ইলেকট্রিক সেল ডায়াগ্রাম আর সেল রিঅ্যাকশন লিখো। দেখো 4.16 বোঝা যাচ্ছে কিনা, সহজ জিনিস একদম। আচ্ছা, তো এখানে দেখো এই যে এখানে সেল ডায়াগ্রামটা দিয়ে দেওয়া, Fe থেকে Fe2+, এখান থেকে আমি বুঝলাম সে Fe থেকে Fe2+ এ কনভার্ট হচ্ছে। হ্যাঁ, তাহলে Fe থেকে Fe2+ এ কেন কনভার্ট হইতে পারে? দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে, তাই না? আর কপার থেকে কপার 2+ এ কনভার্ট হবে কেমনে? কপার দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার 2+, কিন্তু দুইটাই তো ইলেকট্রন ছাড়তে পারে না, তাই না? একজন ছাড়লে তো অবশ্যই একজন একসেপ্ট করবে, তাহলে কে ছাড়বে কে একসেপ্ট করবে, হাউ ডু আই নো? এটার জন্য হচ্ছে আমার রিঅ্যাক্টিভিটি সিরিজটা মুখস্থ রাখা লাগবে। তো আমরা জানি রিঅ্যাক্টিভিটি সিরিজে আয়রন হচ্ছে কপারের বেশ উপরে, তার মানে কি আয়রনের পজিটিভ থাকার প্রবণতা বেশি না? তার মানে আমি বলতে পারি যে আয়রন হচ্ছে পজিটিভ থাকবে আর কপার হচ্ছে কি অ্যাকচুয়ালি ইলেকট্রনটা একসেপ্ট করবে। এই দুটো রিঅ্যাকশন আমরা এখান থেকে রিঅ্যাক্টিভিটি সিরিজের পরে জানতে পারলাম। সো প্রথমটা হচ্ছে অক্সিডেশন হাফ আর এটা হচ্ছে রিডাকশন হাফ। বুঝছো ভাই? বদরুল বুঝছো? এবার 4.17টা তোমরা ট্রাই করো, এগুলো সিটিতে হয়তো আসবে না, 2 নাম্বারের জন্য ইউজুয়ালি আসে। ঠিক আছে, 17 নাম্বারটা ট্রাই করো। এবার 18 নাম্বারটা, এটা একটু অন্যরকম। কেন অন্যরকম? কজ এখানে একটা গ্যাস পাওয়া যায়, হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়, এবং গ্যাস থাকলে এখানে প্লাটিনাম বা অন্য কোনো একটা মেটাল থাকবে। 18 নাম্বারটা একটু দেখে নাও এখান থেকে, এটা যেহেতু একটু নতুন। একটু নতুন বলতে রিঅ্যাকশনে কিন্তু কোনো প্লাটিনাম আসবে না। প্লাটিনামকে এই জন্য ইউজ করা হয় কারণ সে ইনার্ট, প্লাটিনাম বা গোল্ড। যখন তুমি সেল ডায়াগ্রাম লিখবা, রিঅ্যাকশনে প্লাটিনামের কোনো কাজ নাই, বা ডায়াগ্রামে লাস্টে H2 এর পর পিটি লিখে দিতে হবে, H2, পিটি লিখে। একবার একটু দেখে নাও 18 নাম্বারটা। তোমাকে রিঅ্যাকশন দিয়ে দিল, 20 নাম্বারে বলতেছে ডায়াগ্রাম লিখতে, সেল ডায়াগ্রাম। এটা ট্রাই করো তো, এক লাইনের আর কি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, এগুলো মোটামুটি পারা যাবে হোপফুলি। আচ্ছা, হাফ রিঅ্যাকশন যখন বলতে বলবে, যেমন এখানে, তাহলে এখানে হচ্ছে অক্সিডেশন হাফ, রিডাকশন হাফ, অক্সিডেশন হাফ, রিডাকশন হাফ। এগুলো লিখতে পারবো তো, তাই না? হাফ সেল গুলো রিঅ্যাকশন গুলো। হ্যাঁ হ্যাঁ, মানে আগের যে, হ্যাঁ আগের মতোই, মানে এটা অক্সিডেশন হাফ একবার লিখবা, সেখানে শুধু কপারেরটা থাকবে,
রিডাকশন হবে শুধু সিলভারেরটা লাগবে এরকম আর কি আগে যেভাবে করছি বদরুল তাহমিদ মাহিন পারবা তো না হ্যাঁ জি ভাই জি ভাইয়া আচ্ছা তাইলে আমাদের যেটা শিখা হইলো যে পার্টটা এটা হচ্ছে আমরা এখন অক্সিডেশন হাফ জানি আমরা রিডাকশন হাফ জানি আমরা ইলেকট্রোড পটেনশিয়াল একটু আরেকটু দেখবো আচ্ছা ইলেকট্রোড পটেনশিয়াল এটা একটু জটিল আছে পটেনশিয়াল মানে সহজ শেষের কথায় দিকে আর একদিন লাগবে